ভোজ্য তেলের বাজার সরকারের কঠোর মনিটরিংয়ে আছে। প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন হাসিনা, বললেন শুভেন্দু। নওয়াবের মতবিনিময় সভায় বক্তারা বিগত সরকার সংবাদপত্রকে শত্রু হিসেবে দেখেছে। এবং সর্বশেষ জানাবো, দেশকে নিয়ে এখনো সম্ভাবনা আছে, বাস্তবায়নে মানুষ বিএনপির দিকেই তাকিয়ে, বললেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভোজ্য তেলের বাজার সরকারের কঠোর মনিটরিংয়ে আছে। সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেন, ভোজ্য তেলের বাজার সরকারের কঠোর মনিটরিংয়ের আওতায় আছে। কোম্পানিগুলো যেন ফাউল প্লে করতে না পারে, সেজন্য আন্তর্জাতিক বাজার নিয়মিত মনিটরিং হচ্ছে। দ্রুত প্রতিযোগিতা কমিশন গঠন হলে সেটি আরও জোরদার হবে। সরকার কি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না? এমন প্রশ্নের জবাবে প্রেস সেক্রেটারি বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা সরলীকরণ হয়ে গেল। আমরা চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। পুরো বিশ্ব বাজার আমরা মনিটর করছি। সয়াবিন ও পাম অয়েলের ক্ষেত্রে অক্টোবর-নভেম্বর থেকে মার্কেট ঊর্ধ্বমুখী থাকে। $920 থেকে $940 টনের তেল এখন $1200 পর্যন্ত উঠেছে। সয়াবিনের মার্কেট প্লেয়ার কিন্তু কম। 3 থেকে 4টি কোম্পানি মূলত মার্কেটটা নিয়ন্ত্রণ করেন। তারা অনেক বড় পরিসরে আমদানি করেন। এই পুরো বিষয়টি আমাদের মনিটরিংয়ে আছে। তিনি বলেন, মার্কেট ঊর্ধ্বমুখী হলে আমরা অ্যাডজাস্ট করি। কোনো দেশে অ্যাডজাস্টমেন্ট হয় না। আমরা ভোক্তাদের কথা চিন্তা করি যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। আমরা মালয়েশিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনার বাজার মনিটর করছি। কোম্পানিগুলো কোনো ফাউল প্লে করছে কিনা এজন্য বিদেশি কম্পিটিশন কমিশন দেখে। আমরা খুব দ্রুত প্রতিযোগিতা কমিশন গঠন করব। তারা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। বাংলাদেশের 270 কিলোমিটার সীমান্ত রাখাইনের সঙ্গে বাংলাদেশ শেয়ার করছে। সেক্ষেত্রে বাংলাদেশ কোনো ধরনের কৌশলগত পদক্ষেপ নিচ্ছে কিনা বা দেশে প্রস্তুতি রয়েছে কিনা। জবাবে শফিকুল আলম বলেন, পুরো পরিস্থিতি আমরা খুবই গভীরভাবে মনিটর করছি। সার্বিক রোহিঙ্গা পরিস্থিতি বিবেচনা করে প্রধান উপদেষ্টা একজন উচ্চপদস্থ একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। তিনি গভীরভাবে এটা মনিটর করবেন। যারা যারা অংশজন আছেন তাদের সাথে কথা বলবেন। প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন হাসিনা, বলেন শুভেন্দু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশত্যাগের পর থেকে সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগে উঠেছে বাংলাদেশে। সম্পর্কে টানাপোড়েনও বাড়ছে ভারতের সঙ্গে। এরকম এক পরিস্থিতিতে শেখ হাসিনার হয়ে কথা বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা। শুভেন্দু অধিকারী সমালোচনা করেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারেরও। বলেন, শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে। বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে। হিন্দুদের মন্দির, দোকান, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদদ দিচ্ছে ডক্টর ইউনূস সরকার। অথচ বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল। ভারত পণ্য না পাঠালে ভারতের কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আধারে ডুববে বাংলাদেশ। কিভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। এই লড়াই ধর্ম রক্ষার লড়াই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। এরপর রাষ্ট্রপতি সরকার ভেঙে দিলে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনে নেতিবাচক অবসান হয়। এর 3 দিন পর 8ই আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন। নওয়াবের মতবিনিময় সভায় বক্তারা বিগত সরকার সংবাদপত্রকে শত্রু হিসেবে দেখেছে। বিগত সরকার সংবাদপত্রকে শত্রু হিসেবে দেখেছে বলে মন্তব্য করেছেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য প্রথম আলোর প্রকাশক মতিউর রহমান। কমিশনের সভায় বিগত আন্দোলনে সংবাদ মাধ্যমের ব্যর্থতা ও বিতর্কিত ভূমিকার কারণে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়। এর পটভূমিতে গণমাধ্যম সংশ্লিষ্ট সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টালের স্বাধীনতার বিষয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কিভাবে জনগণের স্বার্থে কাজ করা যায় এ বিষয়ে মতামত প্রদানের জন্য গণমাধ্যমে সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ আহ্বান জানান। নওয়াবের সদস্য ডেইলি স্টার প্রকাশক মাহফুজ আনাম বলেন,
গণমাধ্যমের আইনগত কাঠামো ও পরিবেশ সবকিছু মিলে গণমাধ্যমের স্বাধীনতা পরিবেশ আমাদের নেই। নওয়াবের সদস্য প্রথম আলোর প্রকাশক মতিউর রহমান জানান, বিশ্বজুড়ে সংবাদপত্র এখন আর সংবাদপত্র নাই। ডিজিটাল মিডিয়ার যুগে ছাপা সংবাদপত্র এমনিতেই রুম শিল্পে পরিণত হয়েছে। করোনা মহামারীতে ব্যাপকভাবে সার্কুলেশন ও বিজ্ঞাপন আয় কমে গেছে। বিগত 15 বছর ও তার আগের সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। অতীতের কোনো সরকার সংবাদপত্রের স্বাধীনতা দিতে পারেনি বলে তিনি মত প্রদান করেন। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি, তবে বিগত সরকার সংবাদপত্রকে শত্রু হিসেবে দেখেছে। নওয়াবের সদস্য নিউ এজের প্রকাশক শহীদুল্লাহ খান বলেন, পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি পদ্ধতি রাখার প্রয়োজন আছে কিনা সে বিষয়ে ভেবে দেখা দরকার। প্রেস কাউন্সিলরকে আধুনিকায়ন করা দরকার এবং এটিকে নির্বাহী বিভাগে নিয়ন্ত্রণমুক্ত করতে হবে। নওয়াবের সদস্য দৈনিক বণিক বার্তার প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, গণমাধ্যমের সংস্কার কমিশনকে অন্য কোনো স্বার্থান্বেষী গ্রুপ ব্যবহার করতে না পারে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সরকারের নিয়ন্ত্রণে থাকার কারণে বহু সম্পাদক এখন মামলার শিকার, পলাতক এবং তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। নওয়াবের সদস্য দৈনিক সংবাদের প্রকাশক আলতামাস কবির বলেন, রাজনৈতিক পক্ষপাত থাকলেও স্বাধীন সাংবাদিকতা সম্ভব এবং তা নিশ্চিত করতে হবে। দেশকে নিয়ে এখনো সম্ভাবনা আছে, বাস্তবায়নে মানুষ বিএনপির দিকেই তাকিয়ে, বললেন তারেক রহমান। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অনেক কিছু ধ্বংসের পাশাপাশি মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, তবে দেশকে নিয়ে এখনো সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা বাস্তবায়নে মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। মানুষের সেই প্রত্যাশা পূরণে আমাদের নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে। তারেক রহমান আরও বলেন, বিএনপির উপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের, আর এই জন্য আমাদের ওঠা বসা, কাজকর্ম ও কথাবার্তা এমন হতে হবে যাতে মানুষ আমাদের উপর আস্থা ধরে রাখতে পারে। সবার প্রচেষ্টার মধ্যে দিয়ে এই কাজ করতে হবে। দেশের প্রতিটি খাতে জবাবদিহি থাকলে দেশ পরিবর্তন হয়ে যাবে উল্লেখ করে তারেক রহমান কর্মশালায় আরও বলেন, আমাদের প্রত্যাশা আগামীতে দেশের জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যাগুলো আমরা সমাধান করতে সক্ষম হব পর্যায়ক্রমিকভাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি করতে চায় সেই বিষয়গুলোর বর্ণনা আছে 31 দফায়। গত কয়েক মাসে সমাজের বিভিন্ন ব্যক্তি বা সংগঠন রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে পুনর্গঠনে সংস্কারের কথা বলেছেন। বিএনপি কিন্তু এই কথা 2 বছর আগ থেকেই বলে আসছে। যখন স্বৈরাচার এই দেশে ছিল তখনও এই সংস্কারের কথা বলেছে বিএনপি। বিএনপি সবসময় দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করে। অনেকে বিশ্বাস করতে চাইতো না যে স্বৈরাচার বিদায় হবে, কিন্তু বিএনপি বিশ্বাস করত স্বৈরাচারের বিদায় হবেই। এই জন্য তারা প্রথমে 27 দফা দিয়েছিল, পরে সেটা 31 দফায় পরিণত হয়। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আমাদের বহু নেতাকর্মী বিগত স্বৈরাচারের সময় গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচার, নির্যাতিত হয়েছে। এরপরেও নেতাকর্মীরা দল ছাড়েনি একটি বিশ্বাস নিয়ে। এই বিশ্বাস হলো জনগণের অধিকার আদায়ের আন্দোলন সফল হবেই। আমার বাবাকে দেশের জন্য কাজ করায় শহীদ হতে হয়েছে ষড়যন্ত্রকারীদের হাতে। আমার ভাইকেও শহীদ হতে হয়েছে বা মারা গিয়েছে ষড়যন্ত্রকারীদের অত্যাচারে। আপনারা দেখেছেন আমার মাকে কিভাবে অত্যাচার, নির্যাতন সহ্য করতে হয়েছে। বাংলাদেশের বিএনপির বহু নেতাকর্মীর পরিবারের কাহিনী একই রকম। অনেক নেতাকর্মীর এই কষ্ট সহ্য করতে হয়েছে 16 বছর ধরে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যেই দলের 60 লাখ নেতাকর্মী গায়েবী মামলা ও অত্যাচারের শিকার হয়েছে সেই দলের উপর এদেশের মানুষ প্রত্যাশা রাখে। তাই আমাদের প্রস্তুত করতে হবে মানুষের জন্য। নিজেদের কথা নয়, আমাদের দেশ ও মানুষের কথা ভাবতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।